মিস্টার মাসুরিয়াজ, আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন এবং সরকারেরও একটা প্ল্যান, তারা বলছে যে তাদের প্ল্যানের মধ্যে 1.5 বছরে 1 কোটি মানুষের তরুণের কর্মসংস্থান করবে। তো বিনিয়োগ যদি না হয় এবং এফডিআইয়ের কথা আমরা বলি, দেশের বিনিয়োগ পরিস্থিতি যদি, দেশীয় বিনিয়োগ যদি স্থানীয় বিনিয়োগকারীরা যদি উৎসাহী না, বিদেশি বিনিয়োগকারী কোত্থেকে আসবে? আর ওই অর্থনীতির আলোচনায় প্রবৃদ্ধি তো সবসময় আমরা আলোচনা করি, প্রবৃদ্ধির হিসেবটা কীভাবে হলো, প্রবৃদ্ধির সুফল সবার মধ্যে পৌঁছচ্ছে কিনা, সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা সেই আলোচনা। কিন্তু বিনিয়োগ কর্মসংস্থান যে পরিস্থিতি, রেটোরিক ভার্সেস রিয়ালিটি, খুব ভালো অবস্থায় নেই। বিএনপির এইবারের ম্যানিফেস্টোটা কিন্তু চারদিকে খুব প্রশংসা পেয়েছে, কারণ খুব ইনোভেটিভ আইডিয়াজ আছে, যেমন ক্রিয়েটিভ ইকোনমি, অনেক নাম্বারস আছে, মানে সুনির্দিষ্ট স্পেসিফাই করা হয়েছে। আপনি জানেন যে এফডিআইয়ের ক্ষেত্রে 2.5% জিডিপির সেই জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, $1 ট্রিলিয়ন, 18 মাসে 1 কোটি জব। এইটা ইলেকশনের আগে থেকেই বিএনপি বলছিল এবং এটা বেশ সাড়া ফেলেছে। ফার্মার্স কার্ডটার তো আছে, কিন্তু আমি জানি না, আমি কিন্তু গত 6 মাসে যত দিন গড়িয়েছে, আমি কিন্তু এই 18 মাসের 1 কোটিটা আর শুনছি না খুব বেশি। এটা রিভার্স চলছে। সরকারের মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বা মানে নীতি নির্ধারকরা কিন্তু, আমি গত 2-3 মাসে, আমি জানি না আপনাদেরও সেই অভিজ্ঞতা নাকি, আমি এটা দেখছি না। আমার ধারণা এই যে প্রবলেম তো আগেই ছিল, ইনহেরিট করেছে বলেছি, কিন্তু সেগুলো মানে যখন দায়িত্বে আসলেন তখন হয়তো ওনারা দেখছেন যে এগুলোর সলিউশনসগুলা সহজ না। আরেকটা হলো ইভেন 1.5 কোটি 18 মাসে আসলে কতটুকু, আমি এটাকে ভিশন হিসেবে সবসময় ভালো মনে করি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা সেই সময়ও আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য ছিল সেটা নিয়ে কথা বলা যেতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু বছরে মাত্র ডোমেস্টিক্যালি 11 থেকে 12 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে, আর 10 থেকে 11 লাখ বিদেশে ওভারসিজ এমপ্লয়মেন্ট। তো সেইখানে আপনি 10 থেকে 11 লক্ষে যখন বছরে, তো আমরা ধরে নিতে পারি মাসে 1 লক্ষ, 18 মাসে 1 লক্ষ, তো এটাকে যদি 18 মাসে 18 লক্ষ হওয়ার কথা। এটাকে যদি আপনি গোল্ড স্ট্যান্ডার্ডেও নেন তো হয়তো ডাবল হবে, তাহলে 24 লক্ষ 25 লক্ষ হলো। আর গোল্ড স্ট্যান্ডার্ডে নিতে গেলে তো আপনাকে কাজ করতে হবে, এনার্জির প্রবলেম সলভ করতে হবে, মানে বিনিয়োগ থেকেই তো এটা হবে। পাবলিক সেক্টর এমপ্লয়মেন্ট তো আসলে বেশি হয় না, ওই কাজের বিনিময়ে খাদ্য টাইপের যেগুলো হয় এগুলো তো সাস্টেইনেবল না, টেকসই না, কয়েক মাসের জন্য হয়। বেসরকারি খাত ক্রিয়েট করবে, বেসরকারি খাতের অবস্থা ভালো না। সুতরাং আমি আশা করব ওনারা যে চারদিকে যে একটা মানে আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল ম্যানিফেস্টো এবং ইলেকশনকালীন অনেক নাম্বার দিয়ে, তার মধ্যে একটা ছিল কর্মসংস্থান 1 কোটি 1.5 বছরে। 1 কোটি না হোক, আমি এটাকে ভিশন হিসেবে দেখি, 1 কোটি পারতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি এখন বছরে 10-12 লাখ আভ্যন্তরীণভাবে করি, সেখানে আমি 25 লাখে যদি নিতে পারি, আমি তো মনে করি এটা বিগ সাকসেস। কিন্তু সেটার জন্য বর্তমান পরিবেশটা নেই, এই জন্যই হয়তো আমরা এটা সম্বন্ধে কথাবার্তা একটু কম শুনছি, আস্তে আস্তে ব্যাক বার্নারে যাচ্ছে। এটার মূল কারণ হলো বিনিয়োগের পরিস্থিতি। যদি আপনি দেখেন, আমরা তো এতক্ষণ স্পেসিফিক চ্যালেঞ্জ আলাপ করছিলাম, রাসেল এনার্জি, ফাইন্যান্স, এগুলোর কথা বলছে। আমি এখন একটু যদি মানে ম্যাক্রো নাম্বারসগুলো যাই, আমাদের এখন ইনভেস্টমেন্ট জিডিপি, প্রাইভেট ইনভেস্টমেন্ট জিডিপি নেমে আসছে 21.4%-এ, 10 বছরের মধ্যে লোয়েস্ট। প্রাইভেট সেক্টর কতটুকু ভাইব্রেন্ট এটা বোঝার একটা ইন্ডিকেটর হলো ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে প্রাইভেট সেক্টরের কাছে কি পরিমাণ ক্রেডিট যাচ্ছে, ক্রেডিট টু প্রাইভেট সেক্টর, এটার গ্রোথ, এটা 4.5%-এর নিচে নেমে আসছে, 22 বছরের মধ্যে লোয়েস্ট। মানে প্রাইভেট সেক্টরের ক্রেডিট ডিমান্ড নাই। সেটা কখন থাকে না, যখন মার্কেট সেই জায়গায় অপারেট করতে তাদের সমস্যা হচ্ছে, ক্রেডিট নিয়ে উনি কী করবেন, যেটা আছে এটাকেই তো, যে রাসেল একটু আগে বললো 400 কোটি, সেটাকে সার্ভিস করতেই তো হিমশিম খেতে হচ্ছে। সুতরাং আমার ইনভেস্টমেন্ট পরিস্থিতি ভালো না নাম্বারস দিয়ে যদি দেখি। আর ইনভেস্টমেন্টের যে পরিবেশ, সেই জায়গাতে এনার্জি, ব্যাংকিং, রেড টেপস, দেখেন এই ধরনের, আমি একটু যদি বলি যে 17ই ফেব্রুয়ারি যেদিন ওনারা ক্ষমতা নিলেন, সেই দিন অর্থনীতিটা চ্যালেঞ্জ তো ছিল, এটা আমরা সবাই জানি। সেটাকে আপনি ডিফাইন করবেন কিভাবে, এটার অনেকগুলো অ্যাঙ্গেল আছে, কিন্তু 5টা বা 6টা মাত্রা ছিল একেবারে ডমিনেটিং বা ডিফাইনিং ফিচার। 1 নম্বর ছিল সামষ্টিক অর্থনীতি, যেটা ম্যাক্রো ইকোনমি, যেটা 5ই অগস্টের আগ পর্যন্ত প্রতিনিয়ত পড়ছিল। আমি একটু আগে বলছিলাম ইন্টারিম গভর্নমেন্টের একমাত্র ইকোনমিক সাকসেস আমি যেটা দেখি, ওনারা এই ফরেন এক্সচেঞ্জ, যেটা মূল সমস্যা ছিল ম্যাক্রোর, সেটাকে একটু স্টেবিলাইজ করতে পেরেছিলেন। এটা এখনো সেই জায়গাতেই আছে,
কিন্তু এটা মানে পড়ছে না, কিন্তু দুর্বল। আপনি দেখেন আমার এখন নেট রিজার্ভ 26-27 বিলিয়ন ডলার, সেটা ওই 5ই অগস্টে 19-20 ছিল, তার চেয়ে ভালো হয়েছে, এটা ভালো। কিন্তু আমার তো গ্রোথ মাত্র 3.5 থেকে 4%। আমি 5%, 6% গ্রোথে যদি যেতে চাই, আমার যে পরিমাণ ইম্পোর্ট প্রয়োজন হবে, আমি এই 26-27 বিলিয়ন ডলার দিয়ে কি আমি সেই গ্রোথে যেতে পারবো? তার মানে ওই জায়গায় আমি দুর্বল। দ্বিতীয় হলো ইনফ্লেশন, ওই ম্যাক্রোর ইনফ্লেশনটা গত 2 মাসে সামান্য একটু কমেছে, কিন্তু এইটা নিয়ে খুব খুশি হওয়ার এখনো কোনো কারণ নাই, কারণ যেই জায়গাটায় আছে এটা এখনো উচ্চ মূল্যস্ফীতি। এটার জন্য কস্ট অফ ক্যাপিটাল রাসেলের মতো এন্টারপ্রেনারের অসুবিধা হয়ে যাচ্ছে। আরেকদিকে বাজারে ক্রয় ক্ষমতা কমে বিজনেসের জন্য ডিমান্ড কমে যাচ্ছে, বিজনেসের মোটিভেশন কমে যাচ্ছে। এটা ছিল ম্যাক্রো সমস্যা। সেকেন্ড, ইনভেস্টমেন্টে ধীর গতি। আজকে কয়েক বছর ধরে আপনি 17-18 পর থেকে 24% অফ জিডিপিতে এটা স্টাক ছিল। আমরা তখনই বলতাম যে আমাদের ইনভেস্টমেন্টের অবস্থা খারাপ। আর এই আপনার 17ই ফেব্রুয়ারি যখন সরকার গঠন হয়, এটা 22-22.5%, তো খুব একটা আপনার ভালো জায়গায় ছিল না। এক্সপোর্টে, যেটা আমাদের লাইফ লাইন, আমরা নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ, আমাদের ফরেন এক্সচেঞ্জ, ম্যানুফ্যাকচারিং, ফর্মাল এমপ্লয়মেন্ট, সবগুলোর জন্য এক্সপোর্ট একেবারে ক্রিটিক্যাল লাইফ লাইন। আপনি যদি গত ফিসক্যাল ইয়ার যেটা শেষ হয়েছে জুনে দেখেন, 12 মাসের মধ্যে 10 মাস এক্সপোর্ট ড্রপ করেছে। পুরো বছরে গিয়ে শেষ মাসে একটা বড় জাম্প করায় নেট নেগেটিভ 1%-এর মতো, কিন্তু 12 মাসে 10 মাস আমাদের এক্সপোর্ট নেগেটিভ, এটা কিন্তু গত কয়েক দশকের মধ্যে প্রথম হয়েছে। 3 নম্বর। 4, পাওয়ার অ্যান্ড এনার্জিতে আজকাল কেউ কেউ বলছে ইরানের জন্য এই অবস্থা। ইরান শুরু হওয়ার আগেই আমাদের, রাসেল এটা আরও ভালো জানবে, আমি যেটা জানি 1100 MMCF পার ডে আমার গ্যাস শর্টেজ ছিল, যা প্রয়োজন তার চেয়ে 1100 কম। এখন সেটা 1600-1700 পার ডে শর্টেজে গেছে। আরেকদিকে ইম্পোর্টেড এলএনজির উপর আমরা আগের ভুল সিদ্ধান্তের জন্য আনঅ্যাভয়েডেবলি নির্ভরশীল হয়ে গেছি। আমার 4 নম্বর প্রবলেম। 5 নম্বর ছিল এমপ্লয়মেন্ট, যেটা এই সরকারের একটা বড় প্রায়োরিটি। আমার ইউথ আনএমপ্লয়মেন্ট, এডুকেটেড ইউথ আনএমপ্লয়মেন্ট প্রায় 30%-এর কাছাকাছি, সাউথ এশিয়াতে হাইয়েস্ট। আর 23-24-25-এর শুরু, এই আড়াই বছরে আমাদের এক্সিস্টিং এমপ্লয়মেন্ট থেকে প্রায় 22 লক্ষ এমপ্লয়মেন্ট হারিয়ে গেছে। উল্টা উই লস্ট এক্সিস্টিং। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাহলে এই আরেকটা ফিচার ছিল সরকারের আর্থিক সক্ষমতা। সেখানে আপনারা জানেন যে ট্যাক্স রেভিনিউ সবসময় দুর্বল, কিন্তু এটা 7%-এর নিচে নেমে গেছে জিডিপি খারাপ হতে হতে। আর ডেট, যেহেতু 16-17 সাল থেকে অতিমাত্রায় ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্পে যাওয়া হয়েছিল, অনেকগুলো প্রয়োজনীয় না, অনেকগুলো অতি মূল্যে, ডেট সার্ভিসিংয়ে এমন প্রেশার আসছে খুব বেশি নতুন ডেট নিয়ে চলার, ফরেন ডেটের পার্টিকুলারলি, সেই জায়গাটা, স্পেসটা নাই সরকারের। এখন এই সবগুলো যদি মেলান, আমাদের যেই ধরনের প্রথম দিন থেকে, মানে একদিনে তো হবে না, বাট 30 দিনের বেশি একটা মানে প্ল্যান বলবো না, আমি প্ল্যানের পরবর্তী অংশ কৌশল, এবং সেই কৌশলের বাস্তবায়ন, অ্যাকশন প্ল্যান যেটা আমরা বলবো, এটা আমি আশা করছিলাম যে 30 থেকে 45 দিনের মধ্যে থাকবে। আমি এখনো দেখিনি, আপনারা দেখেছেন নাকি আমি জানি না। সুতরাং এই ক্রাইসিস প্রোন ইকোনমিকে আপনি যদি টেনে তুলতে চান, আপনাকে অত্যন্ত বুদ্ধিমান, স্মার্টলি, সিস্টেম্যাটিক্যালি অর্গানাইজড এবং কম্প্রিহেন্সিভ ইকোনমিক রিকভারি প্ল্যান। সেই প্রশ্নটাই আপনার কাছে রেখে যেতে চাই যে এই কম্প্রিহেন্সিভ প্ল্যানটা কি হতে পারে। একটা তো হচ্ছে এখন আশু সমস্যার সমাধান করা খুব জরুরি, কিছু কিছু ক্ষেত্রে আছে, এবং সেখানে হয়তো অ্যাকশন নিতে গেলে কোনো কোনো মহল থেকে প্রতিবাদ আসতে পারে, সমালোচনা হতে পারে। সেটা নেয়ার নৈতিক এবং সামগ্রিক শক্তি সরকারের আছে কি না, সরকার নেবে কি না, সেটা একটা বোঝার। মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কারণ আমাদের প্রত্যেকটা সরকারি প্ল্যান করে নির্বাচন না হলে তো অনেক উত্তম, নির্বাচন হলে নির্বাচনের মধ্যে আসলে তো বেসিক্যালি 3-4 বছরের বেশি প্ল্যান করতে পারে না, কিন্তু আসলে তো দেখা দরকার 30-40-100 বছর। সেই জায়গায় কি করা উচিত বলে আপনার কাছে মনে হয়? আরেকটা হচ্ছে যে এই ক্রাইসিসে আমাদের ক্যাপিটাল মার্কেট কখনই দাঁড়ায়নি, সেই অর্থে আশা মানে সবসময় হতাশ করেছে, ক্যাপিটাল মার্কেটে লুটপাট হয়েছে। ক্যাপিটাল মার্কেটকে এখানে কোনোভাবে ব্যবহার করবার সুযোগ আছে কি না, সেখানে অবশ্য আস্থাটা বড় প্রশ্ন, কারণ জনগণ যারা ওখানে বিনিয়োগ করতে গেছে, সাধারণ মানুষ বা অন্যরা বড় ব্যবসায়ীরাও সবাই হতাশ হয়েছে। আমি আপনার কাছে শুনবো, তার আগে শওকত আজিজ রাসেল।